আসসালামু আলাইকুম। এই ২০২৫ সালে এসেও আপনি যদি সমাসের মতো বাংলার একটা গুরুত্বপূর্ণ টপিকস এখনো মুখস্থ করে থাকেন এবং সেই মুখস্থর মধ্য দিয়ে পরীক্ষায় না পারেন, তাহলে আপনি এখনো ব্যাকডেটই রয়ে গেছেন। আপনার পড়ার পদ্ধতিগত ভুলের মধ্যে আছেন। সমাস মুখস্থ করার বিষয় না, এটা বোঝার বিষয়। আপনি যদি হৃদয় দিয়ে বুঝতে পারেন, বেসিক থেকে বুঝতে পারেন, তাহলে সমাস থেকে আর কখনোই আপনি ভুল করবেন না। এবং সমাস বাংলা ব্যাকরণের এমন একটা গুরুত্বপূর্ণ টপিকস, এটা এমন কোনো পরীক্ষা নেই যে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ যে কোনো পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন হয়। কোনো কোনো পরীক্ষায় এখানে একের অধিক প্রশ্ন হতে দেখা গিয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাসের আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা প্রথম পর্বটি আলোচনা করেছি। যারা প্রথম পর্বটি মিস করেছেন, সাদিক স্যারের এই পেজে স্ক্রল করে নিচের দিকে আসলেই আপনারা সেই ভিডিওটি পেয়ে যাবেন। এই ভিডিওটি দেখার পরে ওই ভিডিওটি দেখে নেবেন। দেখার সাথে সাথে আপনারা কাগজ কলম নিয়ে এবং বইয়ের টেবিলে বসে আমার লেকচারের সাথে মিলিয়ে নেবেন। আশা করি সমাসের যে দুর্বোধ্যতা, যে কাঠিন্য, সেটা খুব সহজেই শিখতে পারবেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো আমরা শুরু করব। তার আগে আমি বলে নিই যে সাদিক স্যারের পেজের সাথে আপনারা তো এই ভিডিওগুলো দেখছেন, একই সাথে আমার নিজস্ব একটি পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে, জাহাঙ্গীরস অনলাইন স্কুল এই নামে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা যুক্ত হতে পারেন। এবং আরও একই সাথে বলবো যে সমাস সহ নিবন্ধনের যে কোনো টপিক্সের উপর দুর্দান্ত একটি বই বের করেছে আমাদের সাদিক স্যার। স্যারের বইটি অসাধারণ। বইটি এই মুহূর্তে আমার হাতের কাছে নাই, আমি থাকলে দেখাতাম। ওই বইটাও আপনারা নিতে পারেন। তো আসুন আমরা বিলম্ব করব না, এখনই শুরু করব। তার আগে আমি নিজে একটু চেক করে নেব যে আমার কথাগুলো ক্লিয়ার কিনা। আর আমি প্রায় শিডিউল দিয়ে থাকি ক্লাসের, বাট সেই শিডিউল টাইমে আমি অনেক সময় ক্লাসে ঢুকতে পারি না। এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা ইতিমধ্যেই করবো না। আহ, ই- ইতিমধ্যে আমরা অনেককে যুক্ত করতে পেরেছি এবং যারা ক্লাসে আমাকে না পেয়ে বেরিয়ে গেছেন তাদেরকে একটু মেনশন করুন বা ভিডিওটি শেয়ার দিন, তাহলে তারা জানতে পারবে। তানজিনা মিলি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন শুরু করব। আমরা গতদিন সমাসের একদম বেসিক থেকে আলোচনা করেছিলাম, যে আলোচনার মধ্যে ছিল যে সমাস 6 প্রকার এবং সমাসের আহ, কোন পদ প্রধান বা উপপদ, মানে পরপদ পূর্বপদ, এই প্রধানের উপর ভিত্তি করে সমাসকে চেনার কিছু টেকনিক শিখেছিলাম। আজকে আমরা 6 প্রকারের দুইটা অন্যতম প্রকার দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাসের আহ, নিয়ম নিয়ে আলোচনা করব, যেটা জানলে আপনার সমাসের অলমোস্ট 40% হয়ে যাবে। গত ক্লাস এবং আজকের ক্লাসের মধ্যে অলমোস্ট 40% প্লাস আপনার শেখার সক্ষমতা অর্জন হয়ে যাবে। তবে সেজন্য আপনার দরকার মানে একদম নিরবিচ্ছিন্ন, মানে সুন্দর একটা নীরব পরিবেশ, কানে হেডফোন, হাতে বই খাতা, এভরিথিং, এগুলো নিয়ে আপনি শুরু করুন। তানজিমা মিলি বাসে সাউন্ড অনেক কম। আচ্ছা, এই সমস্যাটা আমি ভোগ করছি। আপনার শেখার এই সমস্যাটা আমি অনেক দিন থেকে ফেস করছি। এই সমস্যা আসলে খুব সহজে সমাধান হবে না, আপনি একটু কষ্ট করে দেখবেন। আর আহ, কানে হেডফোন নিয়ে শুনলে এটা ভালোভাবে শুনতে পারবেন। তো আসুন আমরা প্রথমে আসি দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব শব্দের অর্থ কি এইটা, দ্বন্দ্ব শব্দের অর্থ কি এটাও কিন্তু পরীক্ষায় অনেকবার আসে। দ্বন্দ্ব দুইটা বানান আছে, একটা হচ্ছে শুধু দ, আহ, দ দন্তার নয় দয়, দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব মানে ঝগড়া, এই দ্বন্দ্ব মানে হচ্ছে ঝগড়া, এই দ্বন্দ্ব মানে হচ্ছে ঝগড়া। আর যদি দ্বন্দ্ব দয় ব ফলা থাকে, দন্তার নয় দয় বা ফলা থাকে, দ্বন্দ্ব এই বানানের দ্বন্দ্ব মানে মিলন, দ্বন্দ্ব মানে হচ্ছে মিলন। এইটা কিন্তু অনেকেই ভুল করে এবং এই দ্বন্দ্ব শব্দের অর্থ কি, এইটা পরীক্ষায় বারবার আসতে দেখা যায়। তো এই দ্বন্দ্ব মানে মিলন আর এই দ্বন্দ্ব মানে ঝগড়া, কোয়ারেল, এটাকে ঝগড়া বুঝায়। আচ্ছা, দ্বন্দ্ব এখানে কেন মিলন? দেখেন, আমরা যখন দ্বন্দ্ব সমাস দেখছি, বাবা, বাবা ও মা, বাবা মা, এই যে বাবা মা, এই যে বাবা মা এই দুইটার মিলন ঘটিয়েছে, সুতরাং দ্বন্দ্ব মানে কিন্তু মিলন। দুই পদের এক পদীকরণ করেছে, এই জন্য এটা হচ্ছে মিলন। এখন আসুন আমরা দ্বন্দ্ব সমাস কাকে বলে সেটা দিয়ে শুরু করি। দ্বন্দ্ব শব্দের অর্থ আমরা ইতিমধ্যে দেখলাম।
যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে এবং সংযোজক অব্যয় লোপ পায়, সংযোজক অব্যয় লোপ পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। আমরা যদি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে দেখেন, প্রত্যেকটি সমসমান পদের, প্রত্যেকটি সমসমান পদের, আমি একটু আগে বললাম বাবা ও মা, তাই না? দেখেন এই যে বাবা ও মা, এখন এই বাবা কি সমসমান পদ, ও কি সমসমান পদ, মা কি সমসমান পদ। এখন এইটা সমসমান পদের আহ, এইটা আমরা যদি সমস্ত পদ করি তাহলে কি হয়, বাবা ও মা, সরি, এটা হবে বাবা মা, সমস্ত পদে কি হবে, বাবা মা। এখানে দেখেন এখানে দুই বলছে উভয় পদের বা প্রত্যেকটি পদের অর্থের প্রাধান্য থাকে। এটা কি পূর্বপদ, এটা কি পরপদ, আবার এটা কি পূর্বপদ, এটা পরপদ, এটাও চিহ্নিত করা যায়। তাহলে দেখেন উভয় পদেরই প্রাধান্য থাকে, কি থাকে, উভয় পদেরই, দ্বন্দ্ব সমাসে দুই উভয় পদেরই প্রাধান্য থাকে। তাহলে এখানে বাবা এবং মা উভয় পদেরই প্রাধান্য থাকছে। আবার বলছে সংযোজক অব্যয়, সংযোজক অব্যয় কোনগুলো, এই যে ও হচ্ছে সংযোজক অব্যয়, ও এবং ও এবং আর এগুলো হচ্ছে সংযোজক অব্যয়। এইগুলো কি হয়, লোপ পায়, লোপ পায় মানে কি বিলুপ্ত হয়। তাহলে দেখেন এটা আমরা যখন বাবা ও মা এটা সমস্ত পদ নির্ণয় করেছি তখন বাবা মা হয়ে গেছে। সো এখানে কিন্তু সংযোজক অব্যয় লোপ পায়। এখন পরীক্ষার সময় আপনাদের একটা প্রশ্ন প্রায়ই হয় যে স্যার বাবা ও মা, বাবা মা, তো আমরা পরীক্ষায় তো বাবা ও মা, বাবা মা এটা কোন সমাস এটা জানতে চাই না, শুধু দেয়া থাকে বাবা মা কোন সমাস, বা দেয়া থাকে পিতা পুত্র কোন সমাস, অথবা দেয়া থাকে অহিনকুল কোন সমাস, এই সমস্ত পদ দেয়া থাকে, তখন আমি কিভাবে চিনবো যে সমাস, এইটাই আমরা বড় সমস্যা ফেস করি। আসুন আমরা সমস্ত পদ দেখেও সমাস নির্ণয় করতে পারবো। তাহলে সমাস নির্ণয়ে আপনাকে প্রথমত যেটা ভাবতে হবে, যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই সমাসে উভয় পদেরই প্রাধান্য থাকে, উভয় পদেরই প্রাধান্য থাকে, ছয়টি সমাসের অন্য কোনো সমাসে নাই। মাইন্ড ইট, এটা মনে রাখবেন, উভয় পদেরই অর্থের প্রাধান্য থাকে দ্বন্দ্ব সমাসে, যেমন বাবা মা, তারপরে অহিনকুল, তারপরে ভাই বোন, এরকম যত সমাস আছে, দম্পতি, জায়াপতি, দম্পতি। তাহলে এখানে দম্পতি, আমি এটা কিন্তু অহিনকুল এবং দম্পতি এই সমাসে সবচেয়ে বেশি আসা প্রশ্ন। তাহলে দম্পতি, দম্পতি মানে হচ্ছে নববিবাহিত স্বামী স্ত্রী, তাহলে দম ও পতি, দম ও পতি, এই পতি মানে হচ্ছে স্বামী আর দম মানে স্ত্রী। তাহলে দেখেন দম্পতি, এখানে স্ত্রীকেও প্রাধান্য দেওয়া হয়েছে, আহ, পতিকেও প্রাধান্য দেওয়া হয়েছে, এটা স্বামী, তাহলে দম্পতি হয়েছে, এখানে কিন্তু উভয় পদেরই অর্থের প্রাধান্য আছে, সুতরাং এটা কি সমাস, এটা দ্বন্দ্ব সমাস। আর দ্বন্দ্ব সমাসটা ভাঙতে হয় কি হবে, ও এবং আর এইগুলো যোগ করে, ও এবং আর এইগুলো যোগ করে। আচ্ছা, ভালোভাবে শোনা যাচ্ছে না স্যার, সাউন্ড কম। আচ্ছা, অন্যরা একটু কমেন্টস করেন তো আমাকে শুনতে পান কিনা। এটা কি সমাস, এটা দ্বন্দ্ব সমাস। আচ্ছা, আমার ফোনটাতে আমি শুনতে পাচ্ছি, অন্যরা একটু কমেন্টস করুন শুধু। তানজিনা মিলি তিনি বলছেন সাউন্ড কম, শোনা যাচ্ছে না। একটু অন্যরা একটু কমেন্টস করবেন প্লিজ, অন্যরা একটু জানান, তাহলে আমাকে আবার নতুন করে ভাবতে হবে যে সাউন্ড ক্লিয়ার কিনা। তবে আমার হাতে যে রাখা ফোনটি সেখানে কিন্তু ক্লিয়ারলি শুনতে পারছি। তাহলে দ্বন্দ্ব সমাস আপনারা অনেকেই ভাবছেন যে স্যার এটা তো আমরা নিজেরাও শিখে নিতে পারবো, পারি। হ্যাঁ, আপনারা নিজেরা পারেন, এই দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, এই দুইটা সমাস খুবই সহজ। এজন্য আমি এখানে একটু কম আলোচনা করে একটু উম, অন্য সমাসে যেতে চাই। তারপরও আমি যেহেতু সমাসের ধারাবাহিক সবগুলো টপিকস নিয়ে আলোচনা করব, সো দ্বন্দ্ব সমাসের সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। দ্বন্দ্ব সমাসকে কয়েকভাবে ভাগ করা হয়েছে, কয়েকভাবে ভাগ করা হয়েছে। প্রথমত হচ্ছে সাধারণ দ্বন্দ্ব। সাধারণ দ্বন্দ্ব যেখানে দুইটা বিশেষ্য মিলে যে সমাসটা হয় সেটা হয় সাধারণ দ্বন্দ্ব। দুইটা বিশেষ্য, যেমন এখানে আমরা যদি দেখি, যদি এখানে আমরা দেখি কালি ও কলম। আচ্ছা, কালি কলম, কালি কি নাউন, কলম কি নাউন। এখন এখানে কালি কলম দুইটারই অর্থের প্রাধান্য দেওয়া হয়েছে, সুতরাং কালি ও কলম এটা সাধারণ দ্বন্দ্ব। লতা ও পাতা, লতা পাতা, এটা দুইটারই কিন্তু উম, অর্থের প্রাধান্য পেয়েছে, উভয় পদেরই অর্থের প্রাধান্য আছে, সুতরাং এটাও কিন্তু দ্বন্দ্ব সমাস। আচ্ছা, সিদরাতুল জুই, জি স্যার শোনা যায়। শেখ সাদি বলছে ওকে।
তাহলে আমি আহ, মনে হয় সাউন্ড একটু কম, এই বিষয়টা আমি অবগত, বাট একটু যদি হেডফোন নিয়ে শোনেন বা কষ্ট করে শোনেন তাহলে কিন্তু এটা আপনার শুনতে অসুবিধা হওয়ার কথা না। এরপর আসি মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্ব, আচ্ছা, আমাদের বাবার সাথে মিল হয় মায়েরই, তাই না? তাহলে এটা বাবা মা, এটা দ্বন্দ্ব সমাস। বাট আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলতে চাই যে বাবা মা কোন সমাস, তাহলে এটা কিন্তু মিলনার্থক দ্বন্দ্ব, এবং বাবা মা দুইজনকে প্রাধান্য দেওয়া হয়েছে, তাই এটা দ্বন্দ্ব সমাস। মাসি পিসি, মাসির সাথে তো পিসি মিলবে, তাই না? অন্য কোনো পুরুষকে দেখলে কি সেটা মেনে নেবেন? বাবার সাথে অন্য কোনো মানে স্ত্রীর যদি দেখেন তাহলে কি সেটা আপনি ভালোভাবে নেবেন? সো এটা মিলন কাদের সাথে কাদের ঘটবে, বাবার সাথে মায়ের, তারপরে মাসির সাথে পিসি, এই জন্য এটা কিন্তু মিলনার্থক। আর সম্বন্ধবাচক সমাস হচ্ছে সম্বন্ধ, মানে এই যে দম্পতি, জায়া ও পতি, দম্পতি, এখন মাতা ও পিতা, এদের মধ্যেও কি বৈবাহিক সম্পর্ক আছে না? সম্বন্ধ মানে কি সম্পর্ক, সম্বন্ধ মানে আত্মীয়। তাহলে এই যে সম্বন্ধ, এটা এটা কিন্তু একই সাথে মিলনার্থক, আবার এটা মাতা পিতাও সম্বন্ধবাচক। সো এরকম স্পেসিফিক আপনাদের না জানলেও চলবে, তবে তারপরেও এটা জানানোর জন্য জানানো আর কি। এরপরে আসুন সমার্থক দ্বন্দ্ব। সমার্থক মানে কি? সমার্থক মানে সিনোনিমাস ওয়ার্ড, মানে একই অর্থ, বাট দেখেন, রাজা আর বাদশা, রাজা বাদশা, এখন রাজা বাদশা, রাজা বলতেও আমরা যাদেরকে বুঝি, বাদশাকেও তাকেই বুঝি, অর্থাৎ দুইটা কি সিনোনিম, সমার্থক শব্দ। সো এটা, এই যে সমাস, এটা দ্বন্দ্ব সমাস, উভয় শব্দেরই প্রাধান্য পেয়েছে সমস্ত পদে। সো এটা দ্বন্দ্ব সমাস, তবে দুইটা যেহেতু একই মিনিং দিচ্ছে সুতরাং এটা সমার্থক। সমার্থক শব্দ আমরা জানি ঘর বাড়ি, ঘরও যা বাড়িও তাই, সুতরাং এটা সমার্থক দ্বন্দ্ব। সুখও যা শান্তিও তাই, তাহলে এটাও কিন্তু সমার্থক দ্বন্দ্ব। এবার আসি বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক আর বিরোধার্থক দ্বন্দ্বের মধ্যে একটু সমস্যা তৈরি হয়। দেখেন, বিপরীত মানে কি একদম অপোজিট, ছোটর বিপরীত কি বড়, তাহলে ছোট বড়। সুখের বিপরীত কি দুঃখ, সুখ দুঃখ। আচ্ছা, এখানে দা ও কুমড়া, এটাও বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে, দা কুমড়া, দা কুমড়া। তবে এই ধরনের নিচের কোনটি বিপরীতার্থক সমাস, এই ধরনের কঠিন ভাবে কিন্তু পরীক্ষায় আসে না, সাধারণত আসে না। আমরা এবার দেখব একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব এটা কি জিনিস, এটা একটু জানতে হবে। দ্বন্দ্ব সমাসের মধ্যে একশেষ দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইতিমধ্যে আমাদের সাথে লাইভে অনেকেই যুক্ত হয়েছেন, যারা যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা লাস্ট মোমেন্টে যুক্ত হয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন, আপনার টাইমলাইনে থেকে যাবে। একশেষ দ্বন্দ্ব এইটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে আমরা দেখছি, একশেষ দ্বন্দ্ব থেকে আমরা প্রশ্ন আসতে দেখেছি। তো একশেষ দ্বন্দ্ব কাকে বলে এটা একটু দেখে নিই। যে দ্বন্দ্ব সমাসে প্রধান পদটি অবশিষ্ট থেকে অন্য পদের লোপ হয় এবং শেষ পদ অনুসারে যখন শব্দের রূপ নির্ধারিত হয় তাকে একশেষ দ্বন্দ্ব বলে। এই শেষের লাইনটা বেশি ইম্পর্টেন্ট, বলছে শেষ পদ অনুসারে যখন শব্দের রূপ নির্ধারিত হয়। শেষ পদ, আমি দেখেন এখানে যদি বলি সে তুমি ও আমরা, সরি, সে তুমি ও আমি, তাহলে শেষ পদ কে? আমি। এই যে এই পদ অনুযায়ী আমি থেকে হয়েছে আমরা। দেখেন সে ও তুমি, এই তুমি থেকে হয়েছে তোমরা। একশেষ দ্বন্দ্ব সমাসের মাত্র দুইটাই উদাহরণ আছে, আমি, আমরা তোমরা, আমরা তোমরা, একটু মনে রাখেন তো, তাহলে এত কিছু আর পেঁচাল মনে রাখার দরকার হবে না। আমরা তোমরা, আমরা তোমরা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। আমরা তোমরা কিসের কি দ্বন্দ্ব? এটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। এটা নিয়ে আপনাদের অত বেশি পরীক্ষায় কমও আসে, জাস্ট মনে রাখার জন্য মনে রাখেন। আমরা তোমরা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। এবার আসি অলুক দ্বন্দ্ব। আচ্ছা, অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, দ্বন্দ্বর এখানে একটু বিষয় ক্লিয়ার করি। আমরা অলুক সমাসটা তিনটা সমাসে দেখতে পাই, অলুকটাকে আমরা তিনটা সমাসে দেখতে পাই। কোথায় কোথায়? দেখেন, আহ অলুক দ্বন্দ্বে দেখতে পাই, অলুক, আমরা অলুক, এই অলুক সমাসটা কোথায় কোথায় দেখতে পাই? একটা হচ্ছে দ্বন্দ্ব সমাসে দেখতে পাই, একটা হচ্ছে দ্বন্দ্ব সমাসে দেখতে পাই, আর একটা হচ্ছে অলুক তৎপুরুষে দেখতে পাই, অলুক তৎপুরুষে দেখতে পাই,
আর আরেকটা জায়গায় দেখতে হয় অলুক বহুব্রীহি। অলুক বহুব্রীহি, এই প্যাচগুলো আমাদের লাগে। এখন আমি তিনটার সাথে একটু কম্পারিজন করব, তাহলে আপনাদের অনেকটা ক্লিয়ার হবে। মনে রাখবেন অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্বে অলুক দ্বন্দ্বে যে জিনিসটা হবে, এখানে দুইটা দুইটা যে শব্দ, দুইটা শব্দের ভেতরেই বিভক্তি থাকবে। আচ্ছা, মানে অলুক সমাসটা কি সেটাই তো বলা হলো না। এটা আগে একটু বলে নেওয়া উচিত ছিল। যে দ্বন্দ্ব সমাসে কোনো সমসমান পদের বিভক্তি লোপ হয় না, এখানে কি বলেছে? বিভক্তি লোপ হয় না। সমসমান পদে যেটা থাকে সমস্ত পদেও সেই একই বিভক্তি থাকে, তাকে বলে অলুক দ্বন্দ্ব। তাহলে অলুক সমাস, অলুক সমাস তিন ধরনের। একটা দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রীহি। তো অলুক সমাসটা কি জিনিস? অলুক সমাস হচ্ছে মানে সমসমান পদ এবং সমস্ত পদ। যারা আগের ক্লাসটা দেখেছেন তারা কিন্তু সমসমান পদ কি আর সমস্ত পদ কি, এই কনসেপ্ট তাদের কিন্তু আগে থেকে ক্লিয়ার। সো এখন এই ক্লাসে এসে যারা বুঝতে পারছেন না তাদেরকে আমি বলবো যে এই ভিডিওটি শেষ হলে আবার প্রথম ভিডিওটি দেখে আসবেন, তাহলে সমসমান, সমস্ত পদ, পূর্বপদ, পরপদ, তারপরে ব্যাসবাক্য, এই এই যে বেসিক আলোচনাগুলো যে ক্লাসে করেছিলাম ওইটা একটু দেখে নেবেন, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। তারপর আমি একটু বলে নিই যে এই যে দুধে ও ভাতে, এই প্রত্যেকটা পদের নাম হচ্ছে সমসমান পদ। আর এই দুধে ভাতে যেটা মিলেছে, মানে সমাস নিষ্পন্ন হয়েছে, এটাকে বলা হয় সমস্ত পদ। অর্থাৎ এখানে সমস্ত পদে যদি দুইটা শব্দেই বিভক্তি থাকে, সমস্ত পদে যদি দুইটা পদেই বিভক্তি থাকে, তাহলে সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। কি বলেছি? দুইটা পদেই যদি বিভক্তি থাকে তাহলে সেটা কি হবে? অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব যেমন দেশে ও বিদেশে, দেশে ও বিদেশে, দেশে ও বিদেশে। এখন দেখেন হাতে ও কলমে, এখানে দুইটা জায়গায় কিন্তু বিভক্তি আছে, হাতে ও কলমে। তাহলে এই যে এখানে কিন্তু, এখানেও এ বিভক্তি ছিল, এখানেও এ বিভক্তি ছিল, তাহলে সেটা কিন্তু সমস্ত পদ এবং সমসপদ দুই জায়গায় যদি থাকে তাহলে সেটা অলুক দ্বন্দ্ব। এখন এখানে আরেকটা বিষয় আসি, যদি বলেন ছেলে, ছেলে ও মেয়ে, ছেলে ও মেয়ে, এখন দেখেন তো এটা কি অলুক দ্বন্দ্ব হবে? না, এটা কিন্তু সাধারণ দ্বন্দ্ব। কেন ছেলে মেয়ে অলুক দ্বন্দ্ব নয়? কারণ ছেলে মেয়ে, এটা কিন্তু সমস্ত পদেও ছেলে মেয়ে আছে, তাই না? সমস্ত পদেও কি আছে? ছেলে মেয়ে আছে। তাহলে এখানেও এ বিভক্তি, এখানেও এ বিভক্তি, এখানেও এ, এখানেও এখানেও এ। তাহলে এখানে তো বিভক্তি লোপ পায়নি, তাহলে এটা কেন সাধারণ দ্বন্দ্ব? এটা অলুক দ্বন্দ্ব কেন হলো না? কারণ হচ্ছে ছেলে কিন্তু এটা মূল শব্দ, মৌলিক শব্দ। ছেলের এ বিভক্তিটা, আপনি এই যে এটা একারটা বাদ দেন তো, তাহলে সেল বলে কোনো শব্দ হয় নাকি? হয় না। সুতরাং এই যে বিভক্তি, এটা দেখে কিন্তু অলুকের বিভক্তি বললে হবে না। কিন্তু আপনি যদি বলেন এই যে দুধে ভাতে, এই দুধের একারটা বাদ দিলে কি হয়? শুধু দুধ হয়ে যায়। তার মানে দুধ একটা মৌলিক শব্দ, সেই শব্দের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে, তার মানে এ বিভক্তিটা কিন্তু এটা বিভক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে ভাত একটা মূল শব্দ, তার সাথে এ বিভক্তিটা যুক্ত হয়েছে, তাহলে দুধে ভাতে উভয়ের সাথে কি আছে? এ বিভক্তি আছে। আর আমি বলেছি যে সমসমান পদে যে বিভক্তিগুলো ছিল, যেমন এখানে এ বিভক্তি, এখানেও এ বিভক্তি, এটা সমস্ত পদেও এটা লোপ হয়নি, লোপ না হয়ে সেখানে বসে গেছে। এই জন্য এটা কিন্তু উম, কি বিভক্তি? অলুক দ্বন্দ্ব। এটা কি? অলুক দ্বন্দ্ব। আচ্ছা, মাশাল্লাহ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, স্যার দুধে ভাতে, দেশে বিদেশে, ভেরি গুড। হ্যাঁ, মাহিনুর বলেছেন সপ্তমী বিভক্তি, ভেরি গুড। বিদেশ থেকে ফেরত, কোন সমাস স্যার? এটা তো গতদিন বলেছিলাম, বিদেশ থেকে ফেরত, একদম মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আচ্ছা, বিদেশ থেকে ফেরত পঞ্চমী তৎপুরুষ। এখানে দেখেন সমাসের আর একটা বিষয় আমি একটা আপনাদেরকে ক্লিয়ার করব, এটা লাস্ট মোমেন্টে। কিছু কিছু সমাস আপনি যেভাবে ভাঙবেন সেটা সেই সমাস হবে, এটা আপনার ভাঙার উপর ডিপেন্ড করবে। একই শব্দ, সেটা কিন্তু কখনো দেখবেন তৎপুরুষ হচ্ছে, আবার সেটাই আবার হচ্ছে কর্মধারয় হচ্ছে, আবার সেটাই হচ্ছে বহুব্রীহি সমাস হচ্ছে। এই যে প্যাচটা, এটা আমি একদম শেষের দিকে কনসেপ্ট ক্লিয়ার করব। আজকে আমরা জাস্ট বেসিক থেকে একটু আলোচনা করব, বেসিক থেকে আলোচনা করব। আচ্ছা, এখন আমরা অলুক তৎপুরুষটা একটু দেখব। কি দেখব? অলুক তৎপুরুষ। অলুক তৎপুরুষ দেখেন, অলুক তৎপুরুষ আমরা দ্বন্দ্ব সমাসে দেখলাম, কি দেখলাম? উভয়ের সাথে, উভয়ের সাথে কি বিভক্তি থাকছে? যেমন দেশে বিদেশে, তাই না?
অলুকের সাথে কি থাকছে, উভয়ের সাথে বিভক্তি থাকছে, দেশে বিদেশে। আচ্ছা, এখানে বলে রাখা ভালো যে দ্বন্দ্ব সমাসে মাঝখানে একটা হাইফেন হয়। এটা সমস্ত পদে মাঝখানে একটা হাইফেন হয়, এটা কিন্তু আম, আগে আমার মিসিং হয়ে গেছে, আপনারা একটু দেখে নেন। তাহলে দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্বে কি হয়, উভয়ের সাথে বিভক্তি থাকে। আর তৎপুরুষ মানে অলুক তৎপুরুষে উভয়ের সাথে বিভক্তি থাকে না। যেমন আমি যদি বলি তেলে ভাজা, কি বললাম, তেলে ভাজা। এখন তেলে ভাজা এটাও কিন্তু অলুক তৎপুরুষ, এটা কিন্তু অলুক তৎপুরুষ। এখন কেন এটা অলুক তৎপুরুষ? প্রথমত এটা হচ্ছে তৎপুরুষ সমাসে আমরা গত ক্লাসে কি শিখেছিলাম, তৎপুরুষ সমাসে শিখেছিলাম যে তৎপুরুষ সমাসের পরপদ প্রধান। তৎপুরুষ সমাসে কি প্রধান? পরপদ প্রধান। এখন তেলে ভাজা দিয়ে আমরা কি বুঝি? তেলকে বুঝি না ভাজাকে বুঝি? ভাজাকেই বুঝি। অর্থাৎ এই সমস্ত পদে এই পরপদ প্রধান হয়েছে, তাহলে পরপদ প্রধান হয় তিনটা সমাসে, তাহলে এইটা কিন্তু তৎপুরুষ সমাস। এখন এখানে কিন্তু এ বিভক্তিটা থেকে গেছে, আহ, তেলে ভাজা, এখানে দেখেন এ বিভক্তিটা আছে, কিন্তু এই শব্দে কিন্তু এ বিভক্তি নাই। তাহলে এটা অলুক তৎপুরুষে কি হয়, একটি মাত্র পদে বিভক্তি লোপ পায় না, একটি মাত্র পদে কি পায় না, বিভক্তি লোপ পায় না। পূর্বপদের বিভক্তি লোপ হয় না, শুধুমাত্র এখানে হচ্ছে পূর্বপদের বিভক্তি লোপ হয় না, আর এখানে পূর্বপদ পরপদ উভয় পদের বিভক্তি লোপ হয় না। তাহলে তেলে ভাজা, তাহলে তেলে ভাজা তেলে ভাজা, গায়ে পড়া গায়ে পড়া, এখানে কলের গান, সোনার বাংলা সোনার বাংলা। তার মানে পূর্বপদের সোনার বাংলা, এই যে সোনা শব্দটা ছিল সোনার বাংলা, এখন সোনার বাংলা, এটা সোনার বাংলা, এর সমস্ত পদও সোনার বাংলা। তাহলে এই যে পূর্বপদের বিভক্তি লোপ পেল না। আর দ্বন্দ্ব সমাসে কি ঘটনাটা ঘটলো, আর দ্বন্দ্ব সমাসে কিন্তু এখানে দেশে বিদেশে এখানে দুইটা পদেরই বিভক্তি লোপ হয় না। তাহলে দ্বন্দ্ব সমাসে দুইটা পদেরই বিভক্তি লোপ হয় না, আর তৎপুরুষে শুধুমাত্র পূর্ব পদের বিভক্তি লোপ হয় না। আমার মনে হয় আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আর এইটার যে দ্বন্দ্ব আর এইটা যে তৎপুরুষ কিভাবে চিনবো, এর পরপদ প্রধান থাকে। এখন সোনার বাংলা বলতে আমরা কি সোনাকে বুঝি নাকি বাংলাকে বুঝি? আমরা তো বাংলাকেই বুঝি, এই বাংলাদেশকেই বুঝি। সুতরাং তৎপুরুষ সমাজে পরপদ প্রধান, আর দ্বন্দ্ব সমাজে উভয়পদ প্রধান। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা স্যার, একটু বিগত সালের প্রশ্ন সমাধান করবেন প্লিজ। তেল দিয়ে ভাজা অলুক তৎপুরুষ। ভেরি গুড, মাহিনুর ইসলাম। আচ্ছা, আমি যখন স্লাইডটা তৈরি করেছিলাম, খুব এই স্লাইড তৈরি করতে যেই কিন্তু আমার সময়টা ওয়েস্ট হয়েছে। সো আমি বিগত সালের প্রশ্নগুলো নিয়ে আসতে মানে আজকে স্লাইডে ইনভলভ করা সম্ভব হয়নি, মানে খুবই দ্রুত এই স্লাইডটা করে আপনাদের সাথে ক্লাসে আসলাম। সো এখন আসি আমরা অলুক বহুব্রী। অলুক বহুব্রীর সাথে এইটা একটু আমরা মিলাবো। যেমন অলুক বহুব্রী কি হবে? অলুক বহুব্রী যেমন মাথায় পাগড়ি, মাথায় মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি, এটাকে ভাঙলেও কি হবে? ভাঙলে কিন্তু এটা মাথায় পাগড়ি হবে, সমস্ত পদেও হবে। এখন এখানে মাথায় পাগড়ি, এখানে কি বিভাগ আছে? তৃতীয় বিভক্তি আছে, তাই না? মাথায় পাগড়ি। এখন মাথায় পাগড়ি আমরা বহুব্রীহি সমাস বলতে কি বুঝেছিলাম, যে এর পূর্বপদ পরপদ কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকবে না, তৃতীয় কোনো অর্থে প্রদান করবে। আচ্ছা, মাথায় পাগড়ি বলতে আমরা কাদেরকে বুঝি? সাধারণত কাবুলিওয়ালাকে বুঝি, বা বরকে বুঝি, অথবা ইমাম সাহেবকে বুঝি। সুতরাং এখানে মাথায় পাগড়ি মানে হচ্ছে এখানে তৃতীয় কোনো ব্যক্তিকে, এখানে মাথাকেও বুঝাচ্ছে না, পাগড়িকেও বুঝাচ্ছে না, বুঝাচ্ছে তৃতীয় কোনো ব্যক্তি। আবার এখানে মাথায় পাগড়ি এর সমস্ত পদেও মাথায় পাগড়ি, এটার সমসমান পদগুলো অর্থাৎ ব্যাস বাক্য করলেও মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি সমান মাথায় পাগড়ি। সুতরাং এটা অলুক বহুব্রীহি সমাস, সুতরাং এটা অলুক বহুব্রীহি সমাস। অনুরূপভাবে হাতে ছড়ি, কি বললাম? হাতে ছড়ি, আমি যদি বলি হাতে ছড়ি, হাতে ছড়ি, এখন দেখেন এই হাতে ছড়ি, এখানে হাতকেও বোঝাচ্ছে না, ছড়িকেও বোঝাচ্ছে না। হাতে ছড়ি বলতে আমরা কাদেরকে বোঝাই? অন্ধদেরকে বোঝাই। হাতে ছড়ি বলতে কাদেরকে বোঝাই? অন্ধদেরকে বোঝাই। এখানে হাতকেও বোঝাচ্ছে না, ছড়িকেও বোঝাচ্ছে না। তাহলে হাতে ছড়ি বলতে বলতে মেইনলি আমরা অন্ধকে বোঝাই। সুতরাং এইভাবে যদি আপনি কম্পেয়ার করে অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি এই বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার করে নেন, আমার দৃঢ় বিশ্বাস আপনি আর কখনোই এই ধরনের প্রশ্নগুলো ভুল করবেন না। তাহলে অলুক দ্বন্দ্ব হচ্ছে উভয়ের সাথে বিভক্তি থাকে,
আর তৎপুরুষের শুধুমাত্র পূর্বপদের বিভক্তি লোপ পায় না। আর বহুব্রীতেও পূর্বপদের বিভক্তি লোপ পায় না, কিন্তু এখানে তৃতীয় কোনো অর্থকে প্রাধান্য দেয়। তাহলে আমাদের কিন্তু গত ক্লাসের যে আলোচনাটা, কোন সমাসে কোন পদ প্রধান, এটা কিন্তু বিশাল একটা ফ্যাক্টর। কোন সমাসে কোন পদ প্রধান এইটা যদি আপনার মনে না থাকে, তাহলে কিন্তু সমাস নির্ণয়ে আপনি বিপদে পড়ে যাবেন। আমি বলেছিলাম 6টা সমাসের মধ্যে 3টা সমাসেরই পরপদ প্রধান। সেটাকে আমি বলেছিলাম এইভাবে, যে দ্বিত্বক, দ্বিত্বক, দ্বিতে দ্বিগু সমাস, ততে তৎপুরুষ সমাস, কতে কর্মধারী সমাস। এই দ্বিত্বকের কি থাকে? পরপদ প্রধান থাকে। পরপদ, দ্বিত্বকের পরপদ প্রধান থাকে। তো আমার দৃঢ় বিশ্বাস এই কনসেপ্ট আপনাদের ক্লিয়ার। আপনারা ক্লাসটি কেমন এনজয় করছেন একটু কাইন্ডলি কমেন্টসে জানাবেন। যারা প্রথমেই ভেবেছিলেন যে দ্বন্দ্ব সমাস, তো আমরা জানি, পারি, শিখি। সো এই যে কম্পারিজনটা দেখেন, সত্যিকার অর্থে বলেন তো আপনারা এটা জটিলতায় ভুগতেন কিনা? আজকের পরে অলুক তৎপুরুষ, অলুক অলুক দ্বন্দ্ব, অলুক বহুব্রী, এইটা নিয়ে আপনাদের আর একটু বই, যে বই আপনার কাছে থাকুক না কেন, সেই বইটা একটু ঘোটাঘুটি করেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অলুক তৎপুরুষ, অলুক বহুব্রী এবং আহ অলুক দ্বন্দ্ব, এইটা নিয়ে আপনাদের আর কখনোই সমস্যা হবে না। যদি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে সবাই বলুন যে হ্যাঁ ক্লিয়ার। আর ক্লাসটি অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। আহ, নুরুজ্জামান বলছে স্যার একটু বিগত সালের প্রশ্ন। আচ্ছা, এটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর, শেখ সাদি বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা ক্লাসটি। আর আমার সাউন্ড সমস্যাটা নিয়ে খুবই বিপক্ষে আছি, এটা তো বলছি, একটু কষ্ট করে শুনবেন। আহ, একটা ভিডিওর সাউন্ডটা আসলে অনেক ব্যাপার, অনেক ব্যাপার। আমি গত কিছুদিন আগে একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে যায়, কিন্তু আমার মোবাইল ইন্টারনেটের লাইভটা চলছিল, অন্ধকার সব কিছু ছিল, কিন্তু তারপরেও দেখলাম লাইভে 50 জন প্লাস ছিল, শুধু আমার মুখের কথা শুনেই তারা ছিল। সো একটা ভিডিওর সাউন্ড খুবই গুরুত্বপূর্ণ। আমার হয়তো সাউন্ডে ঝামেলা হচ্ছে। আচ্ছা, আরেকটা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। সেই দ্বন্দ্বটা হলো বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব এর উদাহরণ কিন্তু বেশি কয়টা নাই, অল্প কয়েকটা বহুপদী সমাস আছে, সেই কয়টা একটু দেখি। তিন বা বহুপদের মিলনে যে সমাস হয় তাকে বহুপদী দ্বন্দ্ব বলা হয়। এরকম বেশ কয়েকটা আছে, মনে রাখবেন। তেল নুন লাকড়ি, সাহেব বিবি গোলাম, হাত পা নখ, হাত পা নাক মুখ, মানে তিনের অধিক হতে হবে। তিনের অধিক হলে সেটা কি হবে? বহুপদী দ্বন্দ্ব। সো দ্বন্দ্ব সমাস নিয়ে আমার দৃঢ় বিশ্বাস আপনাদের কেউ এই ক্লাস করতে আসেননি, তারপরেও যেটুকু জানালাম এটা একটু বেসিক কনসেপ্টটা দিয়ে দিলাম। আপনাদের মেন সমস্যা হচ্ছে কর্মধারয় সমাস। মেন সমস্যাটা হচ্ছে কর্মধারয় সমাস। আসুন কর্মধারয় সমাসের আমরা আজকে পুরো টপিকসটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তারপরেও এখানে কিছু বিষয় থেকে যাবে যেটা আমি পর্যায়ক্রমে আলোচনা করব। তো কর্মধারয় সমাসের 5 ধরনের কর্মধারয় আমরা সমাস দেখে থাকি। একটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এই 5 ধরনের সমাসই আমরা সাধারণত ফেস করে থাকি। এই 5 ধরনের কর্মধারয় সমাস আমরা পরীক্ষার সময় ফেস করে থাকি। এখন আসুন কর্মধারয় সমাসে কি বলেছিলাম বলেন তো? বলেছিলাম কর্মধারয় সমাসের পরপদ প্রধান, পরপদ প্রধান হয়। আর কর্মধারয় সমাস এটা বিশেষ্য বিশেষ্য মিলে হতে পারে, বিশেষ্য বিশেষণ মিলে হতে পারে, বিশেষণ বিশেষণ মিলেও হতে পারে। সো এই কনসেপ্টগুলো ক্লিয়ার, আশা করি গত ক্লাসে আমি এই বিষয়টা আলোচনা করেছিলাম। তো আসুন কর্মধারয় সমাস কাকে বলে এই বিষয়টা আগে একটু দেখে নিই। কর্মধারয় সমাস কাকে বলে এই বিষয়টা একটু দেখে নিই। প্রথমে বলছে, এখানে বলা হয়েছে দেখেন, যে যেখানে বিশেষণ ও বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য ও বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। তো যে কথাগুলো আগেই বললাম বৈশিষ্ট্যের মধ্যে, যে বিশেষ্য বিশেষ্য হতে পারে, বিশেষ্য বিশেষণ হতে পারে, বিশেষণ বিশেষণ হতে পারেন, বিশেষণ বিশেষ্য হতে পারে, এইগুলো মিলেই কিন্তু কর্মধারয় সমাস হয়। এক কথা হচ্ছে বাংলায় যদি আপনি না বুঝতে পারেন, তাহলে নাউন নাউন মিলে হতে পারে, নাউন অ্যাজেক্টিভ মিলে হতে পারে, অ্যাজেক্টিভ নাউন মিলে হতে পারে, অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ মিলেও হতে পারে। আর এখানে আরেকটা যে বড় বৈশিষ্ট্য কর্মধারয় সমাসের, সেটা হলো যে এর পরপদ প্রধান হয়। কি হয়? পরপদ প্রধান হয়। পরপদের কোনটা? সমস্ত পদের যে শেষ অংশটা সেটা হচ্ছে পরপদ প্রধান। এখন দেখেন পুণ্যভূমি, এখন পুণ্যভূমি এটা একটা সমস্ত পদ, সমস্ত পদ দেখে আমরা সমাস নির্ণয় করে ফেলবো। দেখেন এখন পুণ্যভূমি, এখানে পুণ্যকে
বেশি প্রাধান্য হয়েছে নাকি ভূমিকে প্রাধান্য দেওয়া হয়েছে? পুণ্যভূমি বলতে আমরা পবিত্র স্থানকে বুঝি। যেমন মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে কাবা শরীফ, তাই না? যেটা মক্কায় অবস্থিত। সো এখানে মক্কা শরীফ একটা পুণ্যভূমি। তাহলে এখানে পুণ্যভূমি দিয়ে কি ভূমিকে বোঝানো হচ্ছে নাকি পুণ্যকে বোঝানো হচ্ছে? অবশ্যই ভূমিকে বোঝানো হচ্ছে। সুতরাং এখানে কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। তাহলে এই যে এইটাকে আমরা কর্মধারয় সমাস কিভাবে ভাঙতে হয় অর্থাৎ ব্যাস বাক্য নির্ণয় করতে হয়, সেটার বেশ কয়েকটা নিয়ম আছে। আমরা সেই নিয়মে এখন ধারাবাহিকভাবে আলোচনা করব। পূর্ণভূমি, পূর্ণ যে ভূমি, এই যে পূর্ণ যে ভূমি এটা কিভাবে হয় এটা বুঝতে হলে আপনাকে আরো একটু এগিয়ে যেতে হবে। এই ক্লাসের নেক্সটে আমাদের আলোচনায় যেতে হবে, নেক্সট আলোচনায় যেতে হবে। আচ্ছা, নেক্সট কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস, এখানে দেখেন কর্মধারয় সমাস আমাদের যেভাবে হবে, যেভাবে আমরা ব্যাস বাক্য হবে, এখানে কর্মধারয় সমাসে দেখেন যে সে, যে যেই সেই, যিনি তিনি, যা তা, এইগুলো ব্যবহার করে আমরা ব্যাস বাক্য গঠন করব। কি কি? যে সে, যেই সেই, যিনি তিনি, যা তা ইত্যাদি। শুধু যে এটা ব্যবহার করেও আমরা কর্মধারয় সমাস এর ব্যাস বাক্য নির্ণয় করব। তো আসুন আরো একটু স্পেসিফিকে যাই। কর্মধারয় সমাস গঠনের গঠন প্রক্রিয়ায়, কর্মধারয় সমাস গঠন প্রক্রিয়ায় দেখেন কর্মধারয় সমাসের গঠন প্রক্রিয়ায় কর্মধারয় সমাস কয়েক প্রকারে সাধিত হয়ে থাকে, কয়েক প্রকারে সাধিত হয়ে থাকে। তো দেখেন দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে, কি বলা হয়েছে? দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে। আচ্ছা, দুইটা অ্যাডজেক্টিভ মিলে একটা নাউনকে বোঝাবে। একটা আমরা একটু দেখেন, এখানে চালাক চতুর। আচ্ছা, চালাক চতুর এটা দিয়ে কি একটা ব্যক্তিকে বোঝাচ্ছে না? একটা নাউনকে বোঝাচ্ছে চালাক চতুর। তাহলে চালাক কিন্তু একটা অ্যাডজেক্টিভ। চালাক কি? এটা একটা অ্যাডজেক্টিভ। আবার চতুর কি? এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ দুইটা বিশেষণ যোগে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। অর্থাৎ এইটাকে আমি যদি এখন ভাঙি, আমি যে বলেছিলাম এটা ব্যাস বাক্য করার সময় যিনি তিনি, যে সে, তারপরে এইভাবে যে দিয়ে ভাঙতে হয়, তাই না? চালাক চতুর, তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙবো? যে চালাক সেই চতুর, বা যিনি চালাক তিনি চতুর। এই যে যিনি তিনি, এইভাবে দিয়ে আমরা ব্যাস বাক্য নির্ণয় করব। এরপরে দেখেন এখানে বলা হয়েছিল দুটি বিশেষণ পদ দিয়ে একটা বিশেষ্যকে বোঝায়। এবার দেখেন দুটি বিশেষ্য পদ দিয়ে একই ব্যক্তি বস্তুকে বোঝালে দুইটা বিশেষ্য হতে পারে। যেমন যশ সাহেব, যশ সাহেব, যশ সাহেব, যিনি যশ তিনি সাহেব, যিনি যশ তিনি সাহেব, যিনি তিনি, এইগুলো দিয়ে যে সমাস হয় সেটা হবে কর্মধারয় সমাস। তো এইগুলো একইভাবে কাজের পরম্পরা বোঝাতে, মানে এক কাজের পরম্পরা মানে কি? আপনি ধরেন ভাত খাবেন, তাহলে আগেই খাবেন নাকি আগে হাত ধোবেন? আগে হাত ধোবেন, তারপরে ভাত খাবেন। তাহলে কোন কাজটা আগে, কোন কাজটা পরে? এইটা হচ্ছে কাজের পরম্পরা। এখন ধোয়া মোছা, ধোয়া মোছা, ধোয়া মোছার ক্ষেত্রে দেখেন, ধোয়া মোছার ক্ষেত্রে আগে ধোন নাকি আগে মোছেন? আগে ধোয়া, তারপরেই তো মোছা। তাহলে এটা কাজের পরম্পরা বুঝাইছে। তাহলে এটাকে যদি আপনি ভাঙেন, তাহলে আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা। কাজের পরম্পরা বোঝাতেও কর্মধারয় সমাস হয়। এরপরে দেখেন পূর্বপদের নারীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষবাচক হয়। এখন এখানে দেখে সুন্দরলতা, এখানে কি শব্দ আছে? সুন্দর, এটা কি পুরুষবাচক না? মহাকীর্তি, এই আমরা কিন্তু আমাদের পরীক্ষায় আসে কিন্তু সমস্ত পদ। সুতরাং আমরা সমস্ত পদ থেকে কিভাবে ব্যাসবাক্যে যেতে হয় সেই টেকনিকটা শেখার চেষ্টা করছি। এখানে আছে পুরুষবাচক সুন্দর, তাহলে যখন আপনি ব্যাসবাক্য করবেন সেই সুন্দরটাকে কি বলতে হবে? স্ত্রীবাচক করতে হবে, সুন্দরী। এটা কি হবে? সুন্দরলতা, তাহলে সুন্দরী যে লতা হয়ে যাবে কি? এই যেখানে পুরুষবাচক যদি থাকে তাহলে এটা স্ত্রীবাচক করতে হবে, সুন্দরী যে লতা। মহাকীর্তি, এই যে মহা, মহা কি? মহা কিন্তু পুরুষবাচক, তাহলে এই যে মহতী যে কীর্তি। আচ্ছা, এই মহা শব্দটা অনেক রূপে রূপান্তরিত হয়। কখনো মহা মহান হয়ে যায়, এই মহা কখনো মহতী হয়ে যায়, মহতী হয়ে যায়। এই মহা কখনো
আহ, মহৎ হয়ে যায়, মহৎ হয়ে যায়। এখন এই ঘটনাগুলো কখন ঘটে? কখন? এখন আপনি যদি বলেন মহানবী, 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 এটা কি সমস্ত পদ, তাহলে এটাকে ব্যাস বাক্য করলে কি হবে? মহা যে নবী, এটাও হবে। তবে মহার সাথে কোনটা মেলে বেশি? মহানবীর ক্ষেত্রে মহান যে নবী, নাকি মহতি যে নবী, মহৎ যে নবী, নাকি মহান যে নবী? আমার মনে হয় অবশ্যই আপনারা আমার সাথে একসাথে একমত হবেন যে মহান যে নবী, মহানবী কি হবে? মহান যে নবী, মহানবী। তাহলে এই বিষয়টা একটু খেয়াল করতে হবে, মহা কখন মহান হচ্ছে, মহা কখন মহতি হচ্ছে, আর মহা কখন মহৎ হচ্ছে, তাই না? তাহলে এই যে মহাকীর্তি, তখন এই কীর্তি কিন্তু কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, মহাকীর্তি। এখানে যে কীর্তিকে দেখলাম আমরা, এই যে মহাকীর্তি, এই মহাকীর্তি, যখন এই কীর্তি ব্যক্তি হতো তখন সে মহান হতে পারত বা মহৎ, মহৎ হতে পারত। কিন্তু কীর্তি কোনো ব্যক্তি না, তাই এখানে মহাটা হয়ে গেছে মহতি। তাহলে কখন মহতি হবে? যখন ব্যক্তিকে বোঝাবে না, তখন সেটা হয়ে যাবে আহ মহতি। কনসেপ্ট ক্লিয়ার? আর যদি ব্যক্তি বোঝায় সেটার জন্য মহান হতে পারে, মহানও হতে পারে। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, দু একটা কমেন্টস একটু দেখে নিই। আচ্ছা, আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো লাগছে। আর আব্দুল্লাহ মাসুদ বলেছেন মহান যে নবী, থ্যাংক ইউ ভেরি মাচ। মহান যে নবী, তাহলে নারীবাচক থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষবাচক সমাস হয়। এই বিষয়টা মনে হয় আপনাদের ক্লিয়ার হয়েছে। এরপরে আসি যে কর্মধারয় সমাসে এই যে মহৎ, কর্মধারয় সমাসে কি বলেছে? এই যে মহৎ ও মহান স্থলে কি হবে? মহানবী, সেটা তো আগেই বলে ফেলেছি। মহানবী কি হয়? মহানবী হয় মহান যে নবী। আর মহাজ্ঞান, এই যে মহৎ যে জ্ঞান, তাহলে মহা, একই মহা কখনো হচ্ছে মহৎ, কখনো হচ্ছে মহান, আর কখনো হচ্ছে মহতি। এই বিষয়টা আপনি বেশ কয়েকবার রিডিং পড়বেন এবং আমার ক্লাসটা একটু দেখবেন, তাহলে দেখবেন আপনাদের কনসেপ্ট একদম ক্লিয়ার। এরপরে দেখেন, পূর্ব পদে যদি কু বিশেষণ থাকলে আর পরপদের প্রথমে স্বরধ্বনি থাকলে কু স্থলে কদ হয়, কু স্থলে কদ হয়। দেখেন এখানে বলছে কদার্থ, কদার্থ। এখন এই যে ক যদি থাকে ক, তাহলে এটা হয়ে যাবে কু, ক হয়ে যাবে কু। কদাচার, এই যে কদাচার, এই ক থাকলে হবে কু যে আচার। কদার্থ, কু যে অর্থ, মানে কদার্থ মানে যা খারাপ অর্থ দেয়। কদাচার মানে খারাপ আচরণ, কু যে আচার, কদাচার। তাহলে যদি সমস্ত পদে ক থাকে তাহলে সেটা ব্যাস বাক্য করার সময় কু হয়ে যাবে, কু হয়ে যাবে। এটা কিন্তু কর্মধারয় সমাসের। এই যে আলোচনাগুলো করছি খুব কম আহ, কম টিচারই এটা আলোচনা করে থাকে, আমার দৃঢ় বিশ্বাস। আপনারা এর আগে এই ধরনের আলোচনা শুনেছেন কিনা আমি জানি না। ব্যাস বাক্য ভাঙার জন্য এগুলো কিন্তু অনেক ইফেক্টিভ কাজ করে, ইফেক্টিভ কাজ করে। যারা একটু পড়াশোনার মধ্যে আছেন তারা এটা বুঝতে পারছেন। আর অনেকেই প্রশ্ন করতে পারছে, স্যার এত কিছু কিভাবে মনে রাখবো? হুম, সমাস আসলে আমরা একটা মিথ বা প্রবাদ শুনে আসছি যে সমাজ শিখতে লাগে 6 মাস। তো সেই জায়গায় আমি বলেছি আপনাদের 6টা ক্লাস তো করা লাগবেই, এবং 6টা ক্লাস করবেন মানে 6 দিন, 6 ঘন্টা ক্লাস আমার সাথে থাকবেন, এবং একই সাথে আপনাকে আরো বাসায় 6 × 2 = 12 ঘন্টা পড়তে হবে। তাহলে এই সমাস নামক এই অজেয় পদার্থকে আপনি জয় করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। আচ্ছা, এখন দেখেন সমাসে যদি রাস থাকে তাহলে সেই রাসটা প্রথমে আগে চলে আসবে। রাস থাকলে কি হয়ে যাবে? সমস্ত পদে যদি রাস থাকে, সমস্ত পদে যদি রাস থাকে তাহলে সেটা আগে চলে আসবে। দেখেন মহারাজ, আচ্ছা সরি, রাজ থাকলে রাজা হয়ে যাবে। রাজ থাকলে কি হয়ে যাবে? রাজা হয়ে যাবে। সমস্ত পদে রাজ আছে তাহলে মহারাজ, তাহলে মহান যে রাজ। আর এই রাজকে ব্যক্তি বুঝাচ্ছে, আমি বলেছিলাম যদি ব্যক্তি বুঝাই তাহলে মহান হতে পারে অথবা মহৎ হতে পারে। তাহলে মহারাজ, মহান যে রাজা, মহান যে রাজা। আর যদি কখনো কখনো বলছে কর্মধারয় সমাসে বিশেষ্য বিশেষণের ক্ষেত্রে এই যে সিদ্ধ যদি থাকে, আলু সিদ্ধ, তাহলে এই সিদ্ধটা আগে এসে আলু যে সিদ্ধ, নরাধম, অধম যে নর, অধম যে নর, এই শেষের অংশটা আগে চলে আসবে।
আলু সিদ্ধ, আলু সিদ্ধ, ওই সিদ্ধ শব্দটাকে আগে নিয়ে আসতে হবে, সিদ্ধ যে আলু। নরাধম, এই অধম শব্দটাকে ভাঙার সময় কি করতে হবে, অধমটাকে আগে নিয়ে আসতে হবে, অধম যে নর, নরাধম মানে যে, অধম, নর মানে অধম যে নর। আশা করি এই ব্যাস বাক্য কিভাবে করতে হয় এই কনসেপ্টটা এখান থেকে ক্লিয়ার হচ্ছে আপনাদের, বা অনেকের কাছে এটা একদম নতুন আলোচনা মনে হচ্ছে পারে, তাই না? এবার আসি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাস, আমরা এর আগে যে রুলস গুলো দেখলাম এটা অনেকটা ব্যাস বাক্য, মানে সমস্ত পদ দেখে কিভাবে আপনি ব্যাস বাক্য নির্ণয় করবেন সেই টপিকসটা নিয়ে কিন্তু কথা বলেছি। এখন আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, এইটার মানে হচ্ছে মধ্য, মধ্যপদটা লোপ হবে, কি হবে, মধ্যপদটা লোপ হয়ে যাবে। মধ্যপদটা লোপ হবে। দেখেন এখানে মধ্যপদটা লোপ হবে, মধ্যপদ লোপ, মধ্যপদলোপী, মধ্যপদলোপী। এখন দেখেন পলান্ন, কি বলা হয়েছে, পলান্ন, এর মধ্যে কি কি আছে, পল আছে আর অন্ন আছে, তাই না, পলান্ন। তাহলে এইটা ব্যাস বাক্য করলে হবে পল মিশ্রিত অন্ন। পল মানে কি, মাংস, পল মানে কি, মাংস, পল, পল মিশ্রিত, মিশ্রিত, পল মিশ্রিত অন্ন, পল মিশ্রিত অন্ন, এটাকে বলা হয় পলান্ন। তাহলে এই যে মধ্যপদটা কি, এই মিশ্রিত, এটা বাদ হয়ে যেটা হয়ে গেল সেটা হচ্ছে পলান্ন। প্রীতিভোজ, প্রীতি উপলক্ষে ভোজ, প্রীতিভোজ, এই উপলক্ষেটা বাদ গেল। মাল বহনকারী গাড়ি, এই যে বহনকারীটা বাদ দিয়ে মাল গাড়ি। তারপরে জীবন বিমা, জীবন রক্ষায় বিমা, এগুলো কয়েকবার রিডিং পড়লে আপনি যে এটা মধ্যপদলোপী এটা বুঝতে পারবেন। ভাই ফোঁটা, এটা ছিল ভাইয়ের কল্যাণে যে ফোঁটা, ভাই ফোঁটা। তার মানে এই যে উপলক্ষে, বহনকারী, তারপরে রোগ আশঙ্কায়, তারপরে কল্যাণে, এইগুলো যে বাদ যে সমাসটা হচ্ছে সেগুলো হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, অর্থাৎ মধ্যপদ লোপ পেয়ে যে সমাসটা হবে। এখন কর্মধারয় সমাসের সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে উপমান, উপমিত আর রূপকর্মধারয়, এই তিনটা, এই তিনটা থেকে সবচেয়ে পরীক্ষায় বেশি আসে। আর স্টুডেন্টদের সবচেয়ে এই জায়গায় ঝামেলাটা হয়। এখন সবাই খুব মানসিকভাবে প্রস্তুতি নেন, এই কনসেপ্টটা কিন্তু আপনাকে ক্লিয়ার করতে হবে। আর আমাদের সাদিক স্যার প্রতিদিন 5টা 20-এ লাইভে আসবে বলেছিলেন, আমি ইনশাল্লাহ 5টা 20-এর আগেই শেষ করে দেব, স্যার লাইভে চলে আসবেন। এখন দেখেন উপমান, উপমিত এবং রূপক কর্মধারায় আমরা একটু শিখব। উপমান, এখানে আমি দুইটা টেকনিক আপনাদের দুইটা টেকনিকের কথা বলবো, উপমান আর উপমিত। আচ্ছা, উপমিত লিখতে গেলে কি লাগে, মি, মরিচিকারে মি, মিতে মিথ্যা, মিতে কি হয়, মিথ্যা, এ একটা জিনিস। আর উপমিত, উপমিতর এটা আরেকটা জিনিস মনে রাখবেন, দুইটা নাউন হয়, দুইটা কি হয়, নাউন হয়। প্রথম কথা হচ্ছে উপমিত কর্মধারায়টা একটা মিথ্যা তুলনা। কর্মধারায় সমাস মানে দুইটা শব্দের মধ্যে তুলনা করা হয়, দুইটা নাউনের মধ্যে তুলনা করা হয়, আর সেই তুলনাটা হয় মিথ্যা তুলনা। এই দুইটা জিনিস মনে রাখতে হবে। উপমিত মানে কি, একটা হচ্ছে মিথ্যা কনসেপ্ট, আর একটা হচ্ছে দুইটা নাউন হবে। আসুন আমরা এই অনুযায়ী একটু চেক করি। দেখেন প্রথমে আসি সিংহ পুরুষ। দেখেন তো সিংহ, সিংহ একটা নাম, তার মানে এটা নাউন। আর এই পুরুষ কি, এটা একটা নাম, এটাও নাউন। সুতরাং দুইটা নাউন এবং দুইটা, এই যে সিংহ পুরুষ আমরা কাকে বলি, মানে যে পুরুষের গায়ে অনেক শক্তি, তাকেই তো আমরা সিংহ পুরুষ বলি, তাই না? তাহলে সিংহ পুরুষ বলতে আমরা যে পুরুষের গায়ে অনেক শক্তি তাকে বুঝি। তাহলে আসলে সিংহ পুরুষ, সিংহ পুরুষ যতই শক্তিশালী হোক, সে কি সিংহের মতোই আসলে শক্তিশালী? তাহলে এটা কিন্তু একটা মিথ্যা তুলনা। এই যে সিংহ পুরুষ, পুরুষ কখনো সিংহের মতো হবে না, তার মানে এটা মিথ্যা। তাহলে আমরা দুই দিক থেকে বললাম যে এটা নাউন, নাউন, তাই এটা উপমিত। আবার এই কনসেপ্টটা সিংহ পুরুষ, এই পুরুষ কখনো সিংহ হবে না, সুতরাং এটার মিথ্যা কনসেপ্ট, তাই এটা
উপমিত কর্মধারায়। মিতে মিথ্যা, মিতে মিথ্যা, উপমিত, এবং দুইটা নাউন হতে হবে, তাহলে এটা উপমিত কর্মধারায় হবে। আর এটা ভাঙার সময় আপনাকে, অর্থাৎ ব্যাস বাক্য নির্ণয় করার সময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এই উপমিত কর্মধারায় সমাসে সাধারণত ন্যায় শেষে বসে। ন্যায় কোথায় বসে? শেষে বসে। আর একটা জিনিস, আপনি কাকে তুলনা করছেন সেটা একটু খেয়াল করতে হবে। আপনি যাকে তুলনা করছেন, আপনি কি সিংহকে পুরুষের সাথে তুলনা করছেন, নাকি পুরুষকে সিংহের সাথে তুলনা করছেন? আপনি আহ, অবশ্যই পুরুষকে সিংহের সাথে তুলনা করছেন, তাই না? তাহলে যাকে তুলনা করছেন তাকে শব্দের শুরুতে বসাতে হবে। তাহলে দেখেন পুরুষ সিংহ, তাহলে পুরুষ কোথায় বসালাম? শুরুতে। পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়। আচ্ছা, এখন দেখেন ফুল কুমারী। এখন ফুল একটা নাউন আর কুমারী একটা নাউন। এখন কেউ কেউ এই কুমারী নিয়ে একটু মানে অনেকেই বলে যে কুমারীটা হচ্ছে অ্যাজেক্টিভ। আসলে না, কুমারী আসলে অ্যাজেক্টিভও হিসেবে ব্যবহৃত হতে পারে, নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। সুতরাং এই সমাজটা দুই জায়গায় দুই রকম দেয়া আছে ফুলকুমারী নিয়ে। তো আপাতত এটাকে আপনি আহ, এইটাকে উপমিত কর্মধারী হিসেবে দেখেন। এখন ফুলকুমারী এটা একটা নাউন, ফুল একটা নাউন, কুমারীও একটা নাউন, তাহলে দুইটাই নাউন। তাহলে সেটা দুইটা নাউন হলে কি বলেছিলাম? দুইটা নাউন হলে সেটা উপমিত কর্মধারায়। আবার এই কনসেপ্টটা মিথ্যা। দেখেন ফুলকুমারী, অর্থাৎ এই কুমারী মেয়েটা ফুলের মতোই পবিত্র, তাই বলা হচ্ছে ফুলকুমারী। আসলে ফুলের সাথে কি কুমারীর কোনো তুলনা হতে পারে? এটা তো মিথ্যা, মানে কি বলবো, কম্পেয়ার, মিথ্যা কম্পেয়ার। অর্থাৎ ফুল কখনো কুমারী হবে না, কুমারী কখনো ফুল হবে না। সুতরাং এটা মিথ্যা, এবং একই সাথে দুইটা নাউন। তাহলে দুইটা নাউন এবং দুই এই কনসেপ্টটা যদি মিথ্যা হয়, তাহলে সেটা উপমিত কর্মধারায়। এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হচ্ছে কিনা? অনেক সুন্দর স্যার হইতেছে। এমডি পান্না মিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের ক্লাসটা কেমন লাগছে মাঝে মাঝে একটু কমেন্টসে দেবেন, তাহলে আমার খুবই ভালো লাগবে। আপনাদের একটু বলে রাখি, আমি কিন্তু দুপুরে এখনো খাইনি। জাস্ট মানে এত ব্যস্ততা ছিল, আবার আপনাদের ক্লাসের শিডিউলও দেওয়া ছিল, যার কারণে কথার ভোল্টেজটা একটু কম, বাট আমার শিখানোর যে তীব্র ইচ্ছা সেটা কিন্তু আছে। সো আপনারা একটু লুপে নেন। আমি এই টেকনিক অবলম্বন করেই নিজেই সরকারি চাকরিতে 13টা ভাইবা দিয়েছি। মাশাল্লাহ, এখন আমি সরকারি চাকরি করি। তো আপনাদের আমার মতো যদি অদম্য ইচ্ছা থাকে, বা আমার চেয়েও বেশি অদম্য ইচ্ছা থাকে, তবে আপনি সাকসেস হবেন। এরপরে দেখেন সোনামুখ। সোনা বলতে আমরা সোনা রূপা, আবার মুখ, মুখ বলতে চেহারা অবয়ব। তাহলে সোনা কি? সোনা হচ্ছে নাউন। আবার মুখ কি? এটাও নাউন। যদি দুইটা নাউন হয়, অর্থাৎ দুইটা বিশেষ্য হয়, তাহলে সেটা কি হবে? উপমিত কর্মধারায়। দুইটা নাউন। এবার দেখেন এই তুলনাটা একটা মিথ্যা তুলনা। আপনার মুখ যতই সুন্দর হোক না কেন, সেটা কি সোনার মতো, সোনার সাথে হবে, মিলবে? আমরা যখন একটা মুখকে মানে সুন্দর দেখি, তাহলে সেটাকে বলি সোনা মুখ, তাই না? কিন্তু এই যে তুলনাটা করি, এটা কিন্তু একটা মিথ্যা তুলনা। আমরা সোনা মুখ, এই তুলনাটা একদম মিথ্যা কনসেপ্ট। মুখ কখনো সোনা হবে না, সোনা কখনো মুখ হবে না। মিথ্যা তুলনা, মিথ্যা কনসেপ্ট। সুতরাং মিথ্যা কনসেপ্ট, সুতরাং এটা উপমিত। মিতে মিথ্যা, আবার দুইটা নাউন, তাই এটা হচ্ছে কর্মধারী সমাস। আবার বলেছিলাম ব্যাস বাক্য করার সময় আপনি কিভাবে ভাঙবেন? যাকে তুলনা করবেন সেটাকে কোথায় নিয়ে আসতে হবে? সামনে নিয়ে আসতে হবে। তো এখানে এখন মুখকে তুলনা করছেন সোনার সাথে, তো এইভাবে ভাঙিয়েছেন, সমস্যা নেই। কিন্তু আপনি যদি এইভাবে মুখ সোনার ন্যায় এটাও করতেন, তাও কিন্তু ভুল নেই। এটাকে যদি আপনি বলতেন মুখ সোনার ন্যায়, মুখ সোনার ন্যায়, মুখ সোনার ন্যায়, এটা কিন্তু কোনো সমস্যা নেই। দেখেন এখানে ফুল কুমারী, এখন কুমারীকে তুলনা করছেন ফুলের সাথে, কুমারীকে, তাহলে বলতে হবে কুমারী ফুলের ন্যায়। পুরুষ সিংহ, সিংহকে তুলনা করছেন সিংহের সাথে, তাহলে পুরুষ সিংহের ন্যায়। পদ্ম লোচন, পদ্ম লোচন, আপনি পদ্মকে লোচনের সাথে তুলনা করছেন, তাই পদ্ম লোচনের ন্যায়, পদ্ম লোচনের ন্যায়। আশা করি সত্য মিথ্যা, মানে এই মিথ্যা কনসেপ্ট এবং নাউন নাউন হলেই আপনাদের কি হবে? সেটা হচ্ছে উপমিত কর্মধারায়। এবার আসি উপমান কর্মধারায়। উপমান কর্মধারায়, এখানে আমরা উপমান কর্মধারায়টা এখন দেখব। উপমান কর্মধারায় উপমান, মান মানে কি? যার একটা মান আছে, স্ট্যান্ডার্ড। মানের ইংলিশ কি? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে কি? মান আছে মানে কি? সম্পর্ক সত্য, সম্পর্ক সত্য। এখন যদি আসি শশ ব্যস্ত, শশ ব্যস্ত, আচ্ছা শশ মানে কি? শশ মানে হচ্ছে হরিণ। শশ মানে কি? হরিণ।
হরিণ। আর ব্যস্ত হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ব্যস্ত কি? ব্যস্ত হচ্ছে একটা বিশেষণ বা অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ। আর এই শশ মানে কি? এটা নাউন। নাম বুঝতেছি না? তাহলে নাউন অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে উপমান। কি বললাম? যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ যদি হয়, এবং এটা 1 নম্বর রুলস। 2 নম্বর রুলস হচ্ছে এই সম্পর্কটা হবে সত্য। আগেরটা দেখেছিলাম কি? মিথ্যা। এই সম্পর্কটা হবে সত্য, আগের সম্পর্ক দেখেছিলাম মিথ্যা। এখন শশ ব্যস্ত, না রে শশকের নাই ব্যস্ত। আসলে হরিণ তো আসলেই ব্যস্ত থাকে, ঠিক না? তাহলে সম্পর্ক সত্য। শশকের নাই ব্যস্ত, তাহলে হরিণ ব্যস্ত থাকে, এই সম্পর্ক সত্য। আবার দেখেন, এটা হচ্ছে নাউন, আর ব্যস্ত কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ব্যস্ত একটা অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ। নাউন অ্যাডজেক্টিভ আছে, তাহলে এটা উপমান। উপমান। এখন দেখেন, আহ, কাজল কালো, নিচেরটায় আসি। কাজল কালো। দেখেন কাজল, কাজল কিন্তু আমরা চোখে যেটা দিই, তাই না? তার মানে এটা কিন্তু নাউন। কাজল কি? আমরা চোখে যেটা দিই। আর এই কালো, যে কোনো রঙের নাম, যে কোনো রঙের নাম কি হবে বলুন তো? যে কোনো রং হবে অ্যাডজেক্টিভ। তাহলে কালো এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, এই নাউন প্লাস অ্যাডজেক্টিভ হলে কি বলেছিলাম? উপমান। তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে এটা হচ্ছে উপমান। আবার এইটা দেখেন, কাজলও কালো, কালোও তো কালো। কাজল কালো, তার মানে কাজল, মানে কালোটা কাজলের নাই কালো, তাই না? তাহলে এই যে কাজলও কালো, এটাও কালো, তার মানে এটা কিন্তু সম্পর্ক সত্য। এটা কিন্তু সত্য। আমরা আগে বলেছিলাম পুরুষ সিংহ, পুরুষ আর সিংহ কোনোদিনও সত্য সম্পর্ক না। পুরুষ যতই শক্তিশালী হোক সিংহের মতো শক্তিশালী না। অর্থাৎ পুরুষ কখনো সিংহ না, সিংহ কখনো পুরুষ না। আগে যেটা বলেছিলাম উপমিত, সেটা কিন্তু সম্পর্ক মিথ্যা। আর এটা কাজলও কালো, কালোও কালো, সুতরাং এই সম্পর্ক সত্য। তাহলে আমরা দেখলাম এটা নাউন অ্যাডজেক্টিভ আছে এবং সম্পর্ক সত্য। সুতরাং যদি সম্পর্ক সত্য এবং নাউন অ্যাডজেক্টিভ হয়, তাহলে সেটা হবে উপমান। মানতে মনে রাখবেন, মান আছে তার একটা, মানে মান আছে মানে কি? ঘটনা সত্য। ঘটনা সত্য। আশা করি এই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, তাই না? আচ্ছা, আমরা আর একটা উদাহরণ দেখি। অরুণ রাঙা। কি বলবো? অরুণ রাঙা। অরুণ প্লাস রাঙা, অরুণ রাঙা। এখন দেখেন, এই যে অরুণ, অরুণ মানে কি? সূর্য। অরুণ মানে কি? সূর্য। আর সূর্য একটা নাম, তার মানে এটা নাউন। আর রাঙা কি? রাঙা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। রাঙা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই অরুণ একটা সূর্য, রাঙা একটা অ্যাডজেক্টিভ। অরুণ রাঙা। তাহলে আমরা এই যে নাউন অ্যাডজেক্টিভ হলে কি বলেছিলাম? উপমান। নাউন অ্যাডজেক্টিভ হলে উপমান। আবার অরুণও লাল, রাঙাও লাল, তাহার মানে সম্পর্ক কিন্তু সত্য। সম্পর্ক সত্য। তাহলে আমরা দুইটা পদ্ধতি দেখলাম, যে যে নাউন নাউন হয় তাহলে সেটা উপমিত, এবং সম্পর্ক যদি মিথ্যা হয় সেটাও উপমিত। এবং আরেকটা কনসেপ্ট দেখলাম, যে নাউন অ্যাডজেক্টিভ যদি হয় সেটা হচ্ছে উপমান। আবার আরেকটা ব্যাকআপ সূত্র দিয়ে রাখলাম আপনাদেরকে। সেই ব্যাকআপ সূত্রটা হচ্ছে, যদি সম্পর্ক সত্য হয় সেটাও কিন্তু উপমান কর্মধারায়। উপমান কর্মধারায়। এখন আমরা এই দুইটার একসাথে কম্পেয়ারটা করব। এই দুইটার কি করব? একসাথে কম্পেয়ার করব। আসুন, আমরা এই পাশে উপমান আর ওই পাশে, সরি সরি সরি, এই স্লাইডটা তৈরি করার সময় দুইটা একই জিনিস নিয়ে আসা হয়ে গেছে। দুইটা একই জিনিস নেওয়া হয়ে গেছে। আসুন আমরা, একই জিনিস যদি নিয়ে আসা হয়েছে, সো এটাকে আমরা কেটে দিই। এটাকে আমরা কেটে দিই, দিয়ে এখানে লিখবো উপমান। এখানে কি লিখবো? উপমান। এখানে লিখবো, সরি এই পাশে উপমান, এটা লিখবো উপমিত। উপমিত। এখন দেখেন, এই উপমানের সঙ্গে আমরা কি বলেছিলাম? এটা হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে। নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে। আর একটা ব্যাকআপ সূত্র লিখেছিলাম, যে সম্পর্ক সত্য হবে। সম্পর্ক সত্য হবে। আর উপমিতিতে আমরা কি শিখেছি? এটা দুইটা নাউন হবে, নাউন প্লাস নাউন হবে। আর আরেকটা ব্যাকআপ সূত্র লিখেছি, যে এই সম্পর্কটা মিথ্যা হবে। এই সম্পর্কটা মিথ্যা হবে। তাহলে দেখেন, আমরা একটু কম্পেয়ার করি। কম্পেয়ার করি। এই প্রথমে দেখি কাজল কালো। কাজল এটা একটা নাম, তাই এটা নাউন। আর কালো যে কোনো একটা রং, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে কাজল কালো, এই যে নাউন অ্যাডজেক্টিভ হলে উপমান। আবার দেখেন কাজলও কালো, কালো তো কালোই, তাহলে এই সম্পর্ক সত্য, তার মানে এটা উপমান। এবার আসুন, আমরা এখানে উপমিতির থেকে একটা উদাহরণ দেখি। উপমিতির থেকে একটা যদি উদাহরণ দেখি,
তাহলে আপনি বলেন যে পুরুষ সিংহ, এই শব্দটাই আমি বারবার বলি কারণ এটাই পরীক্ষায় বারবার আসে। পুরুষ সিংহ, পুরুষ সিংহ, পুরুষ সিংহ, দেখেন পুরুষও নাউন, সিংহ নাউন। এখন পুরুষও নাউন, সিংহ নাউন, তাহলে পুরুষ, এটা কি হবে? পুরুষ সিংহ, তাই না? তাহলে দুইটা নাউন, তাহলে দুইটা নাউন হলে কি হয়? উপমিত। আবার পুরুষ কখনো সিংহ না, সিংহ কখনো পুরুষ না, তার মানে সম্পর্ক মিথ্যা। তার মানে দুইটা পদ্ধতিতেই আমাদের এটা প্রমাণিত যে এটা উপমিত। নাউন নাউন এবং মিথ্যা হলে সেটা উপমিত। এটা বলছে নাউন অ্যাডজেক্টিভ হলে সেটা উপমান এবং সম্পর্কটা হয় সত্য। আমরা যদি উপমিতর আরো একটা উদাহরণ দেখি, যেমন চাঁদ মুখ, কি হবে? চাঁদ মুখ, চাঁদ মুখ। এখন দেখেন চাঁদও নাউন, মুখও নাউন, চাঁদও নাউন, মুখও নাউন, তাহলে দুইটা নাউন হলে কি হয়? উপমিত। আবার দেখেন আপনার মুখ যতই সুন্দর হোক না কেন, চাঁদ মুখ বলা হোক না কেন, আসলে আপনার মুখ চাঁদ না, আবার চাঁদও আপনার মুখ না। সুতরাং এই সম্পর্কটা, তুলনাটা মিথ্যা। তাই খুব, হ্যাঁ, যেমন বাহুলতা। আচ্ছা, বাহুলতা এটাও কিন্তু উপমিত। বাহুলতা কি হবে? বাহুলতা এটাও কিন্তু উপমিত। বাহু মানে আমাদের হাত, আর লতা মানে কি? একটা নাম। তাহলে এটাও নাউন, এটাও নাউন। বাহুলতা এটাও কিন্তু উপমিত কর্মধারায়। কেন উপমিত কর্মধারায়? কারণ দুইটাই নাউন। আবার আম, মানে আমরা বাহুলতা তখনই বলি যখন, যেমন কিছু কিছু সার্কাসে দেখায়, দেখবেন আপনার হাতটাকে পেঁচিয়ে, পাকে বেঁকিয়ে, পিছন দিকে ঘুরিয়ে নিয়ে আসে, তার মানে ওদের হাত পা এতই সফট, নরম, বা বাঁকাতে পারে যে ওটা লতা পাতা যেমন বাঁকানো যায়, তাই ওদের বাহুটাকে বাহুলতার সাথে তুলনা করা হয়েছে। সো এইভাবে কিন্তু কর্মধারায়, উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায় আমরা আলোচনা করতে পারি। কর্মধারায় আরো কিছু কনসেপ্ট আছে যেগুলো আগামী ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব। সেই ক্লাসের ঘোষণা দেওয়া মাত্রই আপনারা লাইভে চলে আসবেন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আবারও বলছি, জাহাঙ্গীরস অনলাইন স্কুল নামে আমার একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, সেখানেও যুক্ত থাকবেন। এবং সাদিক স্যারের যে শিক্ষক নিবন্ধনের বইটা, এটা নিঃসন্দেহে নিতে পারেন, অনেক ভালো হবে। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।